কথাগুলো বলতে বলতে রাইয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তীব্র পুনরায় রাইয়ের চোখের জল মুছে দিয়ে অসহায় কণ্ঠে বলল, তুমি কোনো ভুল করনি চাঁদ, সব দোষ আমার। সত্যি বলতে আমার জন্য তোমার এই অবস্থা আমি মেনে নিতে পারিনি। তোমার এই অসুস্থ মরির মুখটা দেখলেই আমার ভেতরটা জ্বলে পড়ে যেত। নিজেকে দুনিয়ার সব থেকে অসহায় দুর্বল মানুষ মনে হতো। নিজের প্রতি ঘৃণা কাজ করতো। কেমন মানুষ আমি! নিজের সামনে নিজের ভালো থাকার মানুষটাকে সেভ করতে পারিনি। নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হতো। আয়নায় নিজের চোখে নিজের চোখ রাখতে পারতাম না। তাহলে সেখানে কিভাবে তোমার সামনে দাঁড়িয়ে তোমার চোখে চোখ রাখতাম বলো? দ্বিতীয়ত, তোমার ওপর অভিমান হয়েছিল কেন তুমি আমার জন্য নিজের ক্ষতি করতে গেলে। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? এমন ভুল আর কখনো করো না চাঁদ। জানেন তো, এই স্বার্থপর দুনিয়াতে কেউ কোনো কিছুই স্বার্থ ছাড়া করে না। ঠিক আমিও যা করেছি আমার স্বার্থের জন্য করেছি, আমার আমিটাকে বাঁচানোর জন্য। একবার না বারবার আমি এমন স্বার্থপর হতে পারি, বুঝেছেন মিস্টার ভিলেন? রাইয়ের কথা শোনার সাথে সাথেই তীব্র বাইকে নিজের বক্ষ পিঞ্জরে আটকে নিল। বিড়বিড় করে বলে উঠল, এতটা স্বার্থপরের মতো কথা বলো না। তোমার কিছু হলে তোমার তুমিটা যে নিঃস্ব হয়ে যাবে, পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। আমার জন্য তোমার কিছু হলে আমি বেঁচে থেকেও মরে থাকবো। নাকে তেল দিয়ে পরে পরে ঘুমাচ্ছে তিহান। ফাইজা তিহানের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে তিহানকে জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। তিহান ঘুমের ঘরে একটু নাড়াচাড়া করে আবার আগের মতো আয়েশ করে ঘুমিয়ে রইল। তিহানের কাজে ফাইজা বিরক্ত হয়ে তিহানের হাতের আঙুল কামড় দিয়ে বসিয়ে দিল। সাথে সাথেই তিহান ধরফর করে উঠে চেঁচিয়ে বলল, ইঁদুর ইঁদুর, ফাইজা রুমে ইঁদুর ঢুকেছে, ইঁদুর কামড়ে দিচ্ছে। অন্যদিন হলে ফাইজা আজ তিহানের সাথে তুলকালাম বাঁধিয়ে দিত, কিন্তু আজকে ফাইজার মনটা অনেক ভালো। তাই তিহানের কথা গায়ে না মেখে তিহানের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে নরম গলায় বলল, তোমার মতো ইঁদুর থাকতে অন্য ইঁদুরের সাহস আছে তোমার ধারে কাছে আসার? মেরে না একেবারে আলু ভর্তা বানিয়ে দিব। তিহান ফাইজার দিকে কপাল কুঁচকে তাকিয়ে ফাইজার মতিগতি বোঝার চেষ্টা করলো। ফাইজার চেহারায় খুশির ঝিলিক দেখে তিহান এর কপালের ভাঁজ আস্তে আস্তে বিলীন হয়ে গেল। কি হয়েছে আমার ইঁদুর রানী, এত খুশি খুশি লাগছে কেন? তিহান, আজ আমি অনেক 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 খুশি। আমরা মিথ্যে দিয়ে যেই সম্পর্কটা শুরু করেছিলাম তা আজ সত্যি রূপ নিয়েছে। আমি পেরেছি তিহান, আমার রাইজুকে তার যোগ্য কারো হাতে তুলে দিতে, যে আমার রাইজুকে নিজের চাইতে বেশি ভালোবেসে আগলে রাখবে, আমার রাইজুর সকল দুঃখ কষ্টে ভাগ করে নেবে। আমি পেরেছি তিহান, আমি আমার রাইজুর তার যোগ্য মানুষের হাতে তুলে দিতে পেরেছি। কথাগুলো বলতে বলতে ফাইজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই জল খুশির না আনন্দের। ফাইজা রাইয়ের কাছে তীব্র আর তার মাঝে সকল মান অভিমান শেষ হয়েছে জানতে পেরে খুশিতে আত্মহারা হয়ে গেছে। ফাইজার কথা শুনে তিহানের চেহারায়ও খুশির ঝিলিক ফুটে উঠল। সত্যি বলছি ফাইজা, ভাইয়া আর ভাবির মাঝে সকল মান অভিমান দূর হয়ে গিয়েছে। সত্যি বলছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে এতদিন পর আমার ভাইয়ার মাথায় আল্লাহ একটু বুদ্ধি দিয়েছে। বেডের সাথে হেলান দিয়ে বসে নিজের ব্যান্ডেজরত হাতের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলে চলেছে দীপা বেগম। যতবার নিজের হাত দেখে ততবার ফিহাদের হিংস্র রূপটা চোখের সামনে ভেসে ওঠে। মানুষ এতটা খারাপ নির্দয় কিভাবে হয় তার জানা ছিল না। যে দুই হাতে সে তার আদরের ভাতিজাকে আদর করেছে, বিপদে আপদে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার সেই আদরের ভাতিজাই তার হাতের রগ কেটে দিয়ে কিভাবে ফুটন্ত গরম তেলের মাঝে হাত ডুবিয়ে দিল। তার সাথে এমন ব্যবহার করতে একটুও কি ফাহাদ কষ্ট হলো না? দীপা বেগমের হাতের মধ্যে যতটুকু ব্যথা জ্বালা পোড়া করছে তার থেকে মনের কষ্টই তাকে বেশি পোড়াচ্ছে। ফাহাদ কয়েকজন কাজের লোক সাথে করে দীপা বেগমের রুমে ঢুকল। দীপা বেগম ফাহাদকে এক নজর দেখে মাথা নিচু করে বসে রইল। ফাহাদের কথা শুনে দীপা বেগম ঘৃণা ভরা দৃষ্টিতে ফাহাদের দিকে তাকালো। ফাহাদ তা দেখে একটা রহস্যময় হাসি দিয়ে বিড়বিড় করে বলল, প্রতিদিন ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ দোয়া দরুদ পড়ে হাঁটাহাঁটি করতে বাহিরে যান মুনিয়া বেগম। আজও তার ব্যতিক্রম হয়নি।
সকাল সকাল বাইরের মিষ্টি হাওয়া শরীরে লাগিয়ে শরীর মন ফুরফুরে করে বাসায় চলে এলো। নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে বাসার ভিতরে প্রবেশ করে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিচেন থেকে টুংটাং শব্দ কানে ভেসে আসতেই তার পা থেমে গেল। এত সকালে কিচেনে কে কী করছে সেটা দেখতেই সে কিচেনের দিকে পা বাড়ালো। কিচেনের রাইকে দাঁড়িয়ে কাজ করতে দেখেই মুনিয়া বেগমের চোখ কপালে। মুনিয়া উত্তেজিত কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? কিছু লাগলে বল, আমি করে দিচ্ছি। এই অসুস্থ শরীর নিয়ে কিচেনে কেন আসতে গেছিস? শুধু শুধু কেন উত্তেজিত হচ্ছ মা? আমি ঠিক আছি। বললেই হলো ঠিক আছিস, কথা না বাড়িয়ে কিচেন থেকে বের হ। উফ মা, বললাম তো আমি ঠিক আছি। আমি এখন পুরো সুস্থ, কাজ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি বাহির থেকে এসছো, রুমে গিয়ে রেস্ট নাও। আমার অসুবিধা হলে তোমায় ডেকে নিব। চুপ, কোনো কথা না, তাড়াতাড়ি কিচেন থেকে বের হ। কিছু লাগলে আমায় বল, আমি করে দিচ্ছি। যদি তীব্র জানতে পারে তুই কিচেনে এসেছিস তাহলে খবর করে ছাড়বে, চিল্লিয়ে বাসা মাথায় তুলে নেবে। রায় নিজের হাতের কাজ করতে করতে বলল, করুক, তাতে আমার কি? তাকে আমি ভয় পাই নাকি? তুই ভয় না পেলেও আমি ভয় পাই। কেন? তাকে এত ভয় পাও কেন? কিছু বলতে এলে কান মলে দিতে পারো না? মুনিয়া বেগম রায়কে কাজ করতে বাধা দিয়ে করুণ গলায় বলল, ভালো মা আমার, পাগলামি করিস না তো। আমার কথাটা একটু শোন। তুই কি চাস সকাল সকাল বাসায় ঝামেলা বাজাতে? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মা, তেমন কিছু হবে না। তাছাড়া আমি এখন সুস্থ। দেখো না, সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে মোটু গুলুমুলু হয়ে যাচ্ছি। কে বলেছে তুই মোটা হয়ে গেছিস? একটু তুই মোটা হসনি, পুরো ঠিক আছিস। তুমি বলছো মোটা হইনি? ওই দিন তোমার ছেলে বলছে আমি নাকি ময়দার বস্তা হয়ে গেছি। কি? ওই বাদরটা তোকে এসব বলেছে? হাতের নাগালে পেতে দে একবার, দেখিস কি করি। ওর খাওয়া দাওয়া সব বন্ধ, সাথে ইচ্ছে মতো বকে দেব, ঠিক আছে? এবার ভালো মেয়ের মতো এখান থেকে যা। আমার কথা না শুনলে তোকে কিন্তু এবার মায়ের লাগাবো। রায় কোমরে হাত দিয়ে বলল, তুমি কি গো মা? অন্য সব শাশুড়িরা বাড়ির বউদেরকে কাজের উপর রাখে, কাজ না করলেই এটা সেটা কথা শোনায়, আর তুমি এদিকে আমাদের একটু কাজ করতে দাও না। কারণ আমি তোদের বউ না, মেয়ে মনে করি। জানিস, আমার একটা মেয়ের অনেক শখ ছিল। তীব্রকে দিয়ে তো ছেলের শখ মিটিয়েছি। তিহানের সময় খুব করে চাইতাম ও যেন মেয়ে হয়। শখ করলেই তো আর হয় না বল। তিহান হলো ছেলে, মেয়ের জন্য আফসোস করলে তোর ছোট বাবা বলতো, এত আফসোস করো না তো। দুই ছেলে বিয়ে করিয়ে দুজন পুতুল বউ ঘরে তুলে নিয়ে এসে তাদের দিয়ে নিজের মেয়ের শখ পূরণ করো। এখন তাই করছি। রায় ছলো ছলো চোখে মুনিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, তুমি এত ভালো কেন মা? মুনিয়া বেগম মুচকে হেসে বলল, ভালো আমি না, ভালো তোরা। তোদের নিয়ে আমার ছেলেরা ভালো আছে, সুখী আছে। সেখানে আমি তোদের সাথে খারাপ ব্যবহার করে কেনই বা আমার ছেলের সংসারে আগুন লাগাতে যাব বল? ওরা ভালো আছে, তোরা ভালো আছিস, এটাই আমার বড় পাওয়া। আর কিছুই চাই না আমি। তোমার মতো যদি সব শাশুড়ি হতো তাহলে হয়তো এত ঘরে ঘরে বউ শাশুড়ির অশান্তি হতো না। ভুল বললি, শুধু শাশুড়ি ভালো হলে হবে না, বউদেরকেও তোদের মতো ভালো আর মিষ্টি হতে হবে। একজন ভালো হলে হবে না তো, বউ শাশুড়ি দুজনকে ভালো হতে হবে, একে অপরকে বুঝতে হবে। তাহলেই পরিবারে শান্তি আসবে, আর অশান্তি চিরতরে বিদায় নেবে। মৃত মানুষ যখন হঠাৎ সামনে জীবিত অবস্থায় উপস্থিত হয় তখন কেমন রিয়াক্ট করতে হয় তা রাইয়ের জানা নেই। রাই ফ্যালফ্যাল নয়নের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে রয়েছে। না চাইতেও চোখের কোণে এসে ভিড় জমেছে নোনা জল। চোখের জলের কারণে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা মুখশ্রী অস্পষ্ট দেখা গেলেও রাই একইভাবে সামনের মানুষটার দিকে তাকিয়ে রয়েছে। এটা সত্যি নাকি কল্পনা রাইয়ের জানা নেই। যদি সত্যি না হয়, কল্পনা হয়, তাহলে তো চোখের পলক ফেললেই লোকটা বিলীন হয়ে যাবে। তাই তো রাই অশ্রু ভেজা নয়নেই এক ধ্যানে মানুষটার দিকে তাকিয়ে রয়েছে। থাক না কিছু ঘোলাটে কল্পনা, তাতে সমস্যা কি?
তীব্র আজ জোর করে রায়কে চেক আপ করার জন্য হাসপাতালে নিয়ে এসেছে। ডক্টর দেখিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় সামনে অতি পরিচিত একজনকে দেখে রাইয়ের পা থেমে যায়। কেমন আছিস রাই? সামনে মানুষটার শীতল গলার কথা শুনে রাই ধ্যান ভাঙালো। গুটি গুটি পায়ে সামনের মানুষটার দিকে আরও 2 কদম বাড়ালো। মানুষটাকে ছুঁড়ে দেখার লোভ সামলাতে না পেরে কাপা কাপা হাতে তার গাল স্পর্শ করল। মানুষটাকে ছুঁতে পেরেই রাইয়ের চেহারায় খুশির ঝিলিক চলে এলো। না, এটা কোনো মিথ্যে বা কল্পনা নয়, সে তার অতি কাছের একজনকে পুনরায় ফিরে পেয়েছে। রাই প্রফুল্ল কণ্ঠে বলে উঠল, দিশা আপু, সত্যি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো? তুমি আমাদের কাছে ফিরে এসছো? রাইয়ের খুশি দেখে দিশা মলিন হেসে হাত বাড়িয়ে দিতেই রাই দিশাকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দিল। এত বছর পর আদরের বোনটাকে কাছে পেয়ে দিশার চোখেও পানি চলে এলো। দিশা রাইয়ের চাচাতো বোন। দিশা ছোট থেকেই ফাহাদ বলতে পাগল ছিল। ফাহাদের জন্য ছোট থেকে কম পাগলামি করেনি দিশা। তার পাগলামির জন্য দীপা বেগম ফাহাদের হাতে অনেক মার খেয়েছে। তারপরেও তার শিক্ষা হয়নি, সে তার পাগলামো চালিয়েই গিয়েছে। দিশার পাগলামি দেখে অতিষ্ঠ হয়ে ফাহাদ একসময় দিশাদের বাড়িতে যাওয়া ছেড়ে দেয়, তাতেও কোনো কাজ হয় না। দিশা নিত্য নতুন পাগলামো নিয়ে ফাহাদের সামনে হাজির হয়ে যেত। ফাহাদের বকাঝকা চড়থাপ্পড় না খেলে তার পেটের ভাতই হজম হতো না। একসময় ফাহাদ দিশার পাগলামো সহ্য করতে না পেরে বাইরে চলে যায়। কয়েক বছর পর বাহির থেকে এসে দীপা বেগমের সাথে দেখা করতে যাওয়ার পর রায়কে দীপা বেগমের বাসায় দেখে ফাহাদের চোখ রাইতেই আটকে যায়। আস্তে আস্তে শুরু হয় রায়কে নিয়ে ফাহাদের পাগলামো। এসব যেন দিশার সহ্য হচ্ছিল না। নিজে যাকে ছোট থেকে পাগলের মতো ভালোবেসে এসেছে তাকে তারই সামনে অন্য মেয়ের জন্য পাগলামো করতে দেখলে কিভাবে বা তার সহ্য হবে। রায়কে নিয়ে ফাহাদের পাগলামো দিন দিন বাড়তে থাকে। আর এসব দেখে একসময় দিশা রায়কে সহ্য করতে না পেরে রাইয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। ফাহাদ এসব জানতে পেরে দিশাকে অনেক মারধর করে। রাইয়ের থেকে দিশাকে দূরে রাখতে দিশাকে জোর করে বাইরে পাঠিয়ে দেয়। দীপা বেগম ফাহাদের কাজে কোনো রকম বাধা দেয়নি, উল্টো তাকে সাপোর্ট করেছেন। দিশা মায়ের কাছে অনেক আকুতি মিনতি করেছে বাহিরে না যাওয়ার জন্য, কিন্তু তিনি দিশার কোনো কথাই শোনেননি। দিশা সকলের প্রতি রাগ আর ক্ষোভ নিয়ে দেশের মাটি ত্যাগ করে। বাহিরে গিয়ে দিশা সবার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। কয়েক মাস পর দিশা ইচ্ছে করেই সবার কাছে মিথ্যে খবর পাঠায় যে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। খবর পেয়ে দীপা বেগম পুরো পাগলের মতো হয়ে যায়। তারপর থেকে যেন রায় আরও তার চোখের বিষ হয়ে যায়। দিশার মৃত্যুর জন্য সে রায়কে দোষারোপ করতে থাকে। দিশার মৃত্যুর সব দোষ রায়ের ঘাড়ে চাপিয়ে দেয়। দিশা ফাহাদকে ভোলার জন্য সকল কৌশল অবলম্বন করে, কিন্তু কিছুতেই সে ফাহাদকে ভুলতে পারে না। ফাহাদকে যত বেশি ভোলার চেষ্টা করে ততই যেন দিশা ফাহাদের আরও তীব্রভাবে দুর্বল হতে থাকে। শেষে নিজের মনের সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে তার এক ফ্রেন্ডের সাহায্য নিয়ে নিজের চেহারা নিজের নাম পাল্টে দেশের মাটিতে পা রাখে। দেশে আসার পর যখন জানতে পারে ফাহাদ জোর করে রায়কে নিজের সাথে বেঁধে রেখেছে, রায়ের ইচ্ছার বিরুদ্ধে রায়কে বিয়ে করতে চাচ্ছে, তখন যেন তার ভেতরের হিংস্র রূপটা বের হয়ে আসে। ফাহাদ যদি ভালোবেসে জোর করে আরেকজনকে তার সাথে আটকে রাখতে পারে, তাহলে সে কেন ফাহাদকে জোর করে তার সাথে আটকাতে পারবে না? রাইয়ের বিয়ের আগে দিশা নিজের পরিচয় গোপন করে দীপা বেগমের কাছে ফোন করে বলে তার মেয়ে দিশা বেঁচে আছে। যদি সে রাই আর ফাহাদের বিয়েটা থামাতে পারে তাহলেই দিশা তাদের সামনে আসবে, তা না হলে চিরতরে তারা দিশাকে হারিয়ে ফেলবে। যে মেয়েকে মৃত ভেবে এতদিন প্রতিনিয়ত দীপা বেগম চোখের জল ফেলেছে, তাকে একটা নজর দেখার লোভ দীপা বেগম সামলাতে পারেনি। তাই তো মঞ্জুর মা রাইয়ের বিয়ের দিন রাইকে পালাতে সাহায্য করছে, জানা সত্ত্বেও কিছু বলেনি। উল্টো সে আরও রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। দিশাপু, এতদিন তুমি কোথায় ছিলে? তুমি বেঁচে থাকা সত্ত্বেও কেনই বা আমাদের সাথে যোগাযোগ করনি? রাইয়ের কথা শুনে দিশা মুখে কিছু না বলে শুধু মলিন হাসল। রেস্টুরেন্টে কোনার এক টেবিলে ফাহাদের মুখোমুখি হয়ে বসে রয়েছে রাই নিজ থেকেই আর ফাহাদকে খবর দিয়েছে দেখা করার জন্য। ভেতরে ভেতরে রাইয়ের মধ্যে ভয় কাজ করলেও মুখে কঠিনতা ফুটিয়ে রেখেছে। অপরদিকে ফাহাদ এতদিন পর নিজের প্রিয় মানুষটাকে এত সামনের থেকে দেখতে পেয়ে অপলক দৃষ্টিতে তার পাখির দিকে তাকিয়ে রয়েছে। তার পাখি বললে ভুল হবে, তার পাখি তো অনেক আগেই তার পিঞ্জর ভেঙে উড়ে চলে গিয়ে আরেকজনের মনের কুঠুরিতে বাসা বেঁধেছে। ভাবতেই ফাহাদের ভেতরটা হাহাকার করে ওঠে। ফাহাদকে নিজের দিকে এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রাইয়ের অস্বস্তি হচ্ছে। রাই নড়াচড়া করে বসে এদিক ওদিক তাকাতে লাগলো। কি দিয়ে কথা শুরু করবে তা ভাবতে লাগলো।